নমস্কার, সকলকে হিয়ারিং প্লাসের পডকাস্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন মিস্টার অভিষেক দত্ত মহাশয়। আজকে আমরা আলোচনা করে নেব একজন মানুষের যখন হিয়ারিং এড লাগে সে কি প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং কি বিষয়বস্তু তার মাথায় রাখা উচিত। দেখুন, একজন পেশেন্ট যখন শোনার সমস্যা নিয়ে আসেন, তো প্রথমে আমাদের যেটা করতে হয় যে পেশেন্টের ডেমোগ্রাফিক ডাটা, নাম, বয়স ইত্যাদি জানার পরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কেস হিস্ট্রি। কেস হিস্ট্রি হচ্ছে, আমরা বলি কেস হিস্ট্রি ইজ হাফ ডায়াগনোসিস। কেস হিস্ট্রিতে আমরা কি জানি যে সমস্যাটা কি, কতদিন থেকে হয়েছে, কিভাবে শুরু হয়েছিল, সমস্যাটা প্রোগ্রেসিভ না একই রকম আছে, অন্য কোনো সমস্যা আছে কিনা, শোনার সমস্যার সাথে কানে ব্যথা, কানে কোনো আওয়াজ, ঝিঝিম আওয়াজ বা যাকে আমরা টিনিটাস বলি, এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, মাথা ঘোরার সমস্যা আছে কিনা। কোনো কানের আমাদের দুটো কাজ, একটা শোনা, একটা ব্যালেন্স রক্ষা করা। তো এই ধরনের সমস্যাগুলো প্রথমে সমস্যাটাকে অ্যাড্রেস করা হয়, কী ধরনের হচ্ছে, কতদিন থেকে হচ্ছে, কীভাবে শুরু হয়েছে। তারপরে কিছু মেডিকেল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি এগুলো নেওয়ার প্রয়োজন হয়। বাচ্চাদের ক্ষেত্রে যেমন ডেভেলপমেন্টাল হিস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ, বড়দের ক্ষেত্রে হয়তো অতটা নয়। এগুলো নেওয়ার পরে আমরা দেখি যে পেশেন্টের কী ধরনের সমস্যা আমরা বুঝতে পারছি, সেই অনুযায়ী টেস্টগুলো আমরা অ্যাপ্লাই করি। প্রথমে ডায়াগনস্টিক টেস্ট হয়। প্রথমে বড়দের ক্ষেত্রে যেটা করা হয় পিওর টোন অডিওমেট্রি, টিম্প্যানোমেট্রি, স্পিচ অডিওমেট্রি। ঠিক আছে, টিম্প্যানোমেট্রিতে আমরা বুঝতে পারি কী ধরনের অসুবিধা, কতটা পাওয়ার হয়েছে, কতটা অসুবিধা হয়েছে। স্পিচ অডিওমেট্রিতে আমরা বুঝতে পারি যে কতটা কথা বুঝতে পারছেন, কতটা কথা বুঝতে পারছেন না, নয়েজের মধ্যে কোনো কথা বোঝার অসুবিধা আছে কিনা। টিম্প্যানোমেট্রি টেস্টে আমরা বুঝতে পারি যে ওনার কতটা মিডল ইয়ারে কোনো সমস্যা হয়েছে কিনা, বা কতটা সমস্যা হয়েছে, কানের পর্দার মুভমেন্ট ঠিক আছে কিনা, মিডল ইয়ারে কোনো ইনফেকশন আছে কিনা, কানের পর্দায় ফুটো আছে কিনা। তো এইগুলো জানার পরে আমরা দেখি যে এটা মেডিকেলি ট্রিটমেন্ট সম্ভব কি সম্ভব নয়, যে এটা আপনার ওষুধ দিয়ে বা অপারেশন করে সারিয়ে তোলা যাবে কি। সেরকম ক্ষেত্রে হলে আমরা একজন ইএনটি কাছে আমরা রেকমেন্ড করি যে ব্যাপারটা উনি অ্যাড্রেস করবেন। আর যদি দেখা যায় যে এটা পার্মানেন্ট হিয়ারিং লস, এটা ওষুধ দিয়ে বা অপারেশন করে সারিয়ে তোলা যাবে না, তখন আমাদেরকে হিয়ারিং এডের ব্যবস্থা করতে হবে। হিয়ারিং এডের ব্যবস্থা করার সময় আমাদেরকে প্রথম যেটা মাথায় রাখতে হবে, একটা হিয়ারিং এর ট্রায়ালের প্রয়োজন। তো মানে ট্রায়াল প্রসেসটা হিয়ারিং এড সিলেকশনের জন্য লাগে, এটা আপনারা কি? এক্স্যাক্টলি, ট্রায়াল প্রসেসটা আমাদের হিয়ারিং এড, কোন হিয়ারিং এডটা ওনার জন্য সুইটেবল সেটার জন্য আমরা ট্রায়াল প্রসেসটাকে ফলো করতে হয়। ট্রায়ালটা কেন প্রয়োজন প্রথমে সেটা আমি বলবো। যে একটা মানুষের, ধরুন দুটো মানুষ আছে, তাদের শোনার অসুবিধা একরকম, বয়স এক, সব কিছু এক, তবু দুটো মানুষের দুটো আলাদা হিয়ারিং এডের প্রয়োজন হতে পারে। কেন হতে পারে? কেননা শোনাটা একটা অনুভূতি। ঠিক আছে, বাইরে টেম্পারেচার এক, কিন্তু আমাদের কারো বেশি গরম লাগতে পারে, কারো কম গরম লাগতে পারে, সেরকম শোনাটাও আমাদের অনুভূতি। বিভিন্ন রকম মেশিন আছে, বিভিন্ন রকম কোম্পানির মেশিন আছে, ওয়ার্ল্ড ওয়াইড 6-7টা বড় ব্র্যান্ড আছে, প্রত্যেকেই কিন্তু অ্যাডভান্স। ঠিক আছে, এবার কার জন্য কোন মডেলটা সিলেক্ট হবে সেগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। কী ফ্যাক্টর? একটা আমরা বলি যে পেশেন্টের ফ্যাক্টর। পেশেন্টের ফ্যাক্টরে যেমন কতটা হিয়ারিং লস আছে, ডিগ্রি অফ হিয়ারিং লস, টাইপ অফ হিয়ারিং লস, স্পিচ পারসেপশন কেমন আছে, শব্দ জোরে হলে তার কানে লাগছে কিনা, ঠিক আছে, যেটাকে আমরা লাউডনেস ডিসকমফর্ট লেভেল বলি। নেক্সট হচ্ছে যে কোন জায়গায় সে ব্যবহার করবে, তার লাইফস্টাইল কীরকম, দু কানে অসুবিধা না এক কানে অসুবিধা, এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রাখা। এর সাথে ম্যাচ করা হয় যে এই ধরনের যে সমস্যা রয়েছে তার সাথে কোন কোন মডেলগুলো, ধরুন 10-12টা কোম্পানি, 5-7টা কোম্পানি, তাদের এক একটা কোম্পানিতে 40-50টা করে মডেল আছে। তো তার মধ্যে কোন মডেলগুলো, মোটামুটি 2-3টে মডেল আমরা সিলেক্ট করি যে এগুলোর সাথে ম্যাচ করছে ফিচার্স অনুযায়ী, যে মেশিনের পাওয়ার, মেশিনের ফিচার্স, নয়েজ রিডাকশন, তাছাড়া রিচার্জেবল কিনা ইত্যাদি অন্যান্য ফিচার্সগুলো যেগুলো আছে, মাইক্রোফোনের ডিরেকশন, ফ্রিকোয়েন্সি রেসপন্স, এগুলো দেখে আমরা ট্রায়াল করে সিলেক্ট করার পর ট্রায়াল করি। ট্রায়াল মানে কি? ট্রায়াল প্রসেসে আমরা দেখি যে মেশিন যখন আমরা সিলেক্ট করছি কতগুলো জিনিস মাথায় রাখতে হয়। যেন মেশিনটার শব্দ শোনা যাচ্ছে কিনা, শব্দটা কানে খুব জোরে লাগছে না তো, বাইরের শব্দতে কানে অস্বস্তি হচ্ছে না তো। নেক্সট হচ্ছে যেটা মাথায় রাখা হচ্ছে ক্লিয়ার কিনা, আমি মেশিনের শব্দ শুনতে পাচ্ছি, কথাটা হয়তো পরিষ্কার হচ্ছে না। এবারে কথাটা পরিষ্কার হওয়াটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। যে স্পিচ অডিওমেট্রি যে আমরা বললাম টেস্ট, তাতে আমরা দেখি যে কথা অলরেডি কতটা বোঝাটা খারাপ হয়ে গেছে। যদি কথা বোঝা খুব বেশি খারাপ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ভালো মেশিনের ব্যবস্থা করতে হবে যাতে কথা বোঝাটা কিছুটা বেটার করা যায়। একটা পার্টিকুলার লেভেলের নিচে যদি কথা বোঝা খারাপ হয়ে যায়, 40%-এর নিচে বলা হয় জেনারেলি, যদি খারাপ হয়ে যায়, তাহলে হয়তো দেখা যায় যে সেটা খুব বেশি ইমপ্রুভমেন্ট হিয়ারিং এড দিয়েও সেটাকে করা যাচ্ছে না। অলরেডি মেশিন তো শব্দটাকে বাড়িয়ে কানে পাঠাচ্ছে, বাইরের নয়েজগুলোকে কন্ট্রোল করছে, ডিরেকশনাল ডেটা ঠিক করছে,
কিন্তু অলরেডি যদি কানের নার্ভগুলো এতটাই নষ্ট হয়ে গিয়ে থাকে যে কথা বোঝাটা অনেকটা খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে মেশিনে শব্দ যাওয়ার পরেও কিন্তু কথা বোঝা হয়তো সঙ্গে সঙ্গে অনেকটা ভালো হয় না। সেক্ষেত্রে আমাদেরকে বলতে হয় যে আপনি মেশিনটা রেগুলার ব্যবহার করুন। যখন আমরা একটা জিনিস রেগুলার ব্যবহার করি, ব্রেন তখন কী হয়, আস্তে 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 কিছুটা জিনিস ফিরে পায়। এবার কারো যদি 60%-এর উপরে কথা বোঝা থাকে, 70-80% থাকলে তো খুবই ভালো, তাহলে হিয়ারিংয়ের রেসপন্সটা অনেক বেটার পাওয়া যায়। তো কোন ধরনের ফিচার্স কথা বোঝার জন্য ঠিক হবে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হয়, ভাবতে হয়। নেক্সট হচ্ছে যে মেশিন যেটা সিলেক্ট করছি সেটা একটা পেশেন্ট যাতে অন্তত 5 বছর, একটা মেশিনের লাইফ বলা হয় 4 বছর 5 বছর, 2 বছর ওয়ারেন্টি থাকে সব মেশিনে, কোনো মেশিনে 3 বছরের ওয়ারেন্টি থাকে, কোনো হাই কস্ট মেশিনে 4 বছরের ওয়ারেন্টি থাকে। এবার দেখতে হয় যে একটা মেশিন যখন পেশেন্ট সিলেক্ট করছি, এবার লসটা আমাদেরকে হাতে কিছুটা রিজার্ভ গেন রাখতে হয়, যে আজকে যদি হেডিং লসটা প্রোগ্রেসিভ হয়, হেডিং লস যদি বাড়ে আস্তে আস্তে, তাহলে সেক্ষেত্রে আমরা যাতে ওই হেডিংয়ের থেকে আবার অ্যাডজাস্টমেন্ট করে ফিউচারের জন্য ব্যবহার করতে পারি। কারণ একটা হেডিংয়ের ধরুন একটা মানুষ 50,000 হোক, 1 লাখ হোক, 2 লাখ হোক নিল, তারপরে 6 মাসের মধ্যে যদি তাকে মেশিন পাল্টাতে হয়, হেডিং লস খুব বেশি বেড়ে গেছে বলে, সেক্ষেত্রে সেটা প্রবলেম। তো সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখন আমরা একটা হেডিংয়ের সিলেক্ট করছি, হেডিং লস কী হিসেবে আগে বেড়েছে বা ভবিষ্যতে কী হিসেবে বাড়তে পারে হেডিং লসটা, যাতে সেই হেডিংয়েরটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি ভবিষ্যতের জন্য, সেই বিষয়টা মাথায় রাখা খুব দরকার। তারপরে যে ফ্যাক্টর হচ্ছে আদার ফ্যাক্টর, যেটা যে পেশেন্টের বাজেট কী আছে, পেশেন্টের লাইফস্টাইল কী আছে। ধরুন একটা মানুষ যে বাড়িতে থাকে, রিটায়ার্ড লোক বাড়িতে থাকে, হয়তো টুকটাক বাজার টাজার যাচ্ছে, তার লাইফস্টাইল, একজন যে টিচার যাকে সারাদিন ক্লাস নিতে হয় তার লাইফস্টাইল আলাদা, আবার একজন হয়তো রাস্তার মধ্যে সারাদিন কাজ করতে হয়, প্রচুর নয়েজের মধ্যে কাজ করতে হয়, বা ফ্যাক্টরিতে শ্রমিক আছেন তার লাইফস্টাইল আলাদা, আবার একজন কর্পোরেটে কাজ করেন যাকে প্রচুর ফোন কল অ্যাটেন্ড করতে হয় বা মিটিং করতে হয়, তাদের লাইফস্টাইল আলাদা, আবার একজন শিল্পী যে গান বাজনা করেন তার লাইফস্টাইল আলাদা। তো প্রত্যেক মানুষের লাইফস্টাইল এবং হেডিং লসের কম্পারিজন করে আমাকে বুঝতে হয় যে কোন ধরনের হেডিংয়ের ওনার জন্য সুটেবল। প্রত্যেকটা অডিওলজিস্টের একটা নিজস্ব প্রোটোকল আছে যে তারা কীভাবে স্টেপগুলো এগোবেন, একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, তার সাথে সাথে আমাদেরকে বুঝে নিতে হয় যে পেশেন্টের লাইফস্টাইল অনুযায়ী, পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনটা ওনার জন্য ভালো হতে পারে। এইভাবে 3-4টে হেডিংয়ের প্রথমে ট্রায়ালের জন্য সিলেক্ট করা হয়, তারপর সেই হেডিংগুলোকে আমরা কী করি, প্রোগ্রামিং করি। প্রোগ্রামিং করা হয় মানে কীরকম, যে ওনার হেডিং লস অনুযায়ী কিছু ফর্মুলা থাকে, ফিটিং ফর্মুলা থাকে, সেই অনুযায়ী আমাদের বিভিন্ন ফিটিং ফর্মুলায় অ্যাডজাস্টমেন্ট করে হেডিংগুলোকে পেশেন্টকে কানে পড়ানো হয়। পড়ানোর পর আমরা টেস্ট করি যে উনি কথা কেমন বুঝতে পারছেন, ওনার যে থ্রেশোল্ডটা ছিল সেটা কতটা ইমপ্রুভ করলো, এডিট আনএডিট, ভেরিফিকেশন করা হয়, রিয়েল এর মেজারমেন্ট করা হয় কিছু ক্ষেত্রে। করার পরে দেখা যায় যে নয়েজের মধ্যে কথা কেমন বুঝছেন, গ্রুপ ডিসকাশনে কথা কেমন বুঝছেন, ফোন কলে কথা কেমন বুঝছেন, টেলিভিশনে কথা কেমন বুঝছেন। এগুলো যখন পেশেন্ট পড়ে দেখেন তখন পেশেন্ট নিজেই বুঝতে পারেন যে কোনটাতে ওনার বেটার কমফোর্ট হচ্ছে, কোনটাতে বেটার ক্লিয়ারিটি হচ্ছে, কোনটা ওয়ারিং কমফোর্ট, পড়ে উনি আরাম পাচ্ছেন, সেটাও ইম্পর্টেন্ট। এবং তার সাথে পেশেন্টের একটা বাজেটের ব্যাপার থাকে, ঠিক আছে। ধরুন একটা পেশেন্টের লাইফস্টাইল অনুযায়ী তার হয়তো একটা 5 লাখ টাকার মেশিন পড়বে, এবং তার হয়তো অতটা বাজেট নেই, তাহলে কি আপনি হেডিংয়ের দেবেন না? নিশ্চয়ই দেবেন। তাকে হয়তো তার বাজেট হয়তো আমার 50,000 টাকা কি 1 লাখ টাকা, তো তাকে আপনি সেই হেডিংয়েরটা দিন। তখন কিন্তু আমাদেরকে পেশেন্টকে বোঝাতে হবে যে এই আপনার রিকোয়ারমেন্ট এটা, আপনার এই হেডিংয়েরটা হলে আপনি এইগুলো পেতে পারতেন, কিন্তু বর্তমানে যেহেতু আপনি এটা নিচ্ছেন তার জন্য আপনাকে এই জায়গাগুলোকে সেইভাবে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা যদি পেশেন্টেরও নিজের একটা ক্লিয়ার কাট ধারণা থাকে, পেশেন্ট কিন্তু হ্যাপি থাকে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পেশেন্টরা হিয়ারিং এড নেওয়ার পর ব্যবহার করছে না, ফেলে রেখে দিচ্ছে। হ্যাঁ, এইটাই যেটা বললাম একটু আগে তোমাকে, যে হেডিং এডটা নেওয়া হলো, এবার যে বললাম যে পেশেন্টের হয়তো রিকোয়ারমেন্ট যে হেডিং এডটা ছিল সেটা হয়তো কোনো কারণে পেশেন্ট নিতে পারেনি, তো তার জায়গায় হয়তো কম্প্রোমাইজ করে একটু অন্য হেডিং এড, কম দামি হেডিং এড হয়তো নিয়েছে। তো তাতে দেখা যাচ্ছে যে সব জায়গায় উনি হয়তো ফুল স্যাটিসফ্যাক্টরি রেসপন্স পাচ্ছেন না। তো এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, আবার অনেক সময় পেশেন্ট সেই কস্টের হেডিং এড বা যেটা অডিওলজিস্ট রেকমেন্ড করছে সেটা নিতেও পারলেন, কিন্তু হেডিং এড নিচ্ছেন ওটা কিন্তু নর্মাল কানের রিপ্লেসমেন্ট কখনোই না। হেডিং এড একটা রিহ্যাবিলিটেটিভ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। আমরা হেডিংটাকে রিহ্যাবিলিটেশন করছি, ওনার যে ন্যাচারাল হেডিং সেটাকে কিন্তু আমরা ফিরিয়ে দিচ্ছি না। ওনার যেটুকু রেসিডুয়াল হেডিং আছে, যেটুকু হেডিং বেঁচে আছে, সেইটাকে আমরা ইউটিলাইজ করছি হেডিং এডকে সাপোর্ট দিয়ে, যে তার মধ্যে থেকে কতটা আউটকাম আমরা নিতে পারি। তো সেটা কখনোই নর্মাল কানের মতো হবে না। তো সেই জিনিসটা যদি পেশেন্ট নিজে বুঝতে পারে, এক্সপেকটেশন এটা, রিয়েলিটি এটা,
এটাকে যদি আমরা ম্যাচ করতে পারি তখন কিন্তু পেশেন্টের স্যাটিসফ্যাকশন আসে। কোন সিচুয়েশনে কীভাবে হেডিংয়েডটা ব্যবহার করতে হবে। অনেক সময় কী হয় যে অনেক দিন থেকে হেডিংয়েড ব্যবহার না করার ফলে পেশেন্টের মুখ দেখে দেখে কথা বোঝার অভ্যাস তৈরি হয়। তো অডিটরি ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কিন্তু সেই কথা বোঝাটাকে কিছুটা ফিরিয়ে আনতে চেষ্টা করতে পারি। পেশেন্ট হেডিংয়েড নেওয়ার পরে কোনো জায়গায় গিয়ে কীভাবে কথা বলবে, কোন সিচুয়েশনে গিয়ে কীভাবে তাকাবে, কোন দিকে তাকাবে, কীভাবে নয়েজকে পেছন দিকে রাখবে, এই জিনিসগুলো যত পেশেন্টের নিজের ক্লিয়ার আইডিয়া থাকবে তত কিন্তু হেডিংয়েডের রেসপন্স ভালো হবে। তাছাড়া নতুন যখন যারা হেডিংয়েড নেয় তখন এনভায়রনমেন্টাল সাউন্ড যেগুলো সেগুলো একটু পেশেন্টকে প্রথম ডিস্টার্ব করে। তো বয়স্ক মানুষরা সেই সময়টা অনেক সময় দিতে চান না, সেই জিনিসটাকে অ্যাড্রেস করাটা খুব ইম্পর্টেন্ট। যত পেশেন্টটা রেগুলার ব্যবহার করবে, মেশিন ব্যবহার করার যত ব্যবহার করবে, যত ভালোভাবে ব্যবহার করবে, তত আস্তে আস্তে কথা বোঝাটা কিন্তু ইমপ্রুভ হয়। তো এইগুলো সমস্ত করার পরে যেটা পদ্ধতিতে আমরা বলছিলাম যে এগুলো করার পরে পেশেন্ট যখন বুঝতে পারলো এই হেডিংয়েডটা আমার জন্য সুটেবল, তখন সেই হেডিংয়েডটা আমরা হেডিং পেশেন্টকে রেকমেন্ড করছি। একটা ভেরিফিকেশন হচ্ছে, একটা ভ্যালিডেশন হচ্ছে, ঠিক আছে। ভেরিফিকেশন আমরা ইনস্ট্রুমেন্টালি করছি যে হ্যাঁ হেডিংয়েডটা ওনার লস অনুযায়ী ঠিক আছে। ভেরিফিকেশনটা যেটা হচ্ছে পেশেন্ট নিজে স্যাটিসফাইড হয়ে বুঝছে যে হ্যাঁ এটা আমার জন্য ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে একটা সেশনে হয়তো হলো না, 2-3টে সেশনের প্রয়োজন হয়। আবার অনেক সময় পেশেন্টকে আমরা প্র্যাকটিক্যাল লাইফ সিচুয়েশন, ওনার বাড়িতে উনি যে জায়গায় ব্যবহার করেন সেই জায়গায় হেডিংয়েডটা দেওয়া হয় ব্যবহার করার জন্য। তো উনি সেই সব জায়গায় 1 মাস 2 মাস জেনারেলি বাইরের দেশে দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে 1 মাস 2 মাস দেওয়াটা সবসময় পসিবল হয় না। তো মিনিমাম 7 দিন 10 দিন আমরা দিতেই পারি কমপ্লিকেটেড কেসের ক্ষেত্রে, যে আপনি 7 দিন 10 দিন বাড়িতে আপনার নিচের ন্যাচারাল এনভায়রনমেন্টে মেশিনটা ব্যবহার করে দেখুন যে কীরকম আপনি জিনিসটা শুনছেন, ঠিক আছে। খুব কমপ্লিকেটেড কেসের ক্ষেত্রে আমরা তখন অনেক সময় হয়তো 1 মাসও মেশিন পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টকে দিয়ে থাকি যে ব্যবহার করার জন্য, যে কতটা ইমপ্রুভমেন্ট আসছে, কতটা আউটকাম আসছে। পেশেন্ট তখন আস্তে আস্তে যত পেশেন্ট ব্যবহার করে তত কিন্তু আস্তে আস্তে পেশেন্ট রিয়েলিটিটা বুঝতে পারে যে কোথায় আমার কথা ভালো বোঝা যাচ্ছে, কোথায় গন্ডগোল হচ্ছে, কেন গন্ডগোল হচ্ছে। এই কেন গন্ডগোল হচ্ছে এটা যদি পেশেন্ট বুঝতে পারে তাহলে কিন্তু পেশেন্ট নিজে জিনিসটাকে আরও ভালো করে ব্যবহার করতে পারে। আচ্ছা, আপনি তো বাজেটের ব্যাপারে অনেকটাই বললেন যে সবার বাজেট ফ্রেন্ডলি ব্যাপার, আর অনেকেরই একটা ব্র্যান্ড ফ্যাসিনেশন থেকে থাকে। তো আপনি কি কোনো স্পেশাল ব্র্যান্ড রেকমেন্ড করতে পারেন? না, এটা রেকমেন্ড করাই যায়, কিন্তু রেকমেন্ড করাটা উচিত যে ট্রায়াল প্রসেস যেটা বললাম, যেটা একটু আগে বললাম যে দুটো মানুষের যদি সমান অসুবিধা থাকে, সবকিছু সমান হয়, তাও দুটো মানুষের দুটো আলাদা হেডিংয়ের পছন্দ হতে পারে। দেখুন ওয়ার্ল্ড ওয়াইড যে 5-6টা ব্র্যান্ড আছে প্রত্যেকেই কিন্তু ভালো, প্রত্যেকের সার্ভিস টেকনোলজি ওয়াইজ প্রাইস প্রায় কাছাকাছি, কিন্তু সব মানুষের সব ওই ব্র্যান্ডটাই যে ওই ব্র্যান্ডের হেডিংয়েরটাই যে ভালো হবে বা ওই মডেলটাই ঠিক হবে সেটা কিন্তু নয়। সেটাই ট্রায়াল প্রসেসের মধ্যে দেখে নেওয়া, 2-3টে কোম্পানির হেডিংয়ের দিয়ে 2-3 রকম মডেল দিয়ে দেখে নেওয়া যে কোনটা ওনার জন্য সুটেবল হচ্ছে, কোনটা ওনার জন্য ভালো হচ্ছে। পার্টিকুলার একটা ব্র্যান্ড সেটা ওনার জন্য ঠিক হবে না হবে, ওই আমার এটা তো আমার মোবাইল ফোন নয় বা কোনো একটা এফএমসিজি প্রোডাক্ট নয় যে আমি গেলাম আমার এটা পছন্দ আমি এটা নিয়ে নিলাম। এটা তোমার শরীরের সাথে রিলেটেড, তোমার শরীর কোনটাকে অ্যাকসেপ্ট করছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার মন কোনটাকে অ্যাকসেপ্ট করছে সেটা একটা যেমন ইম্পর্টেন্ট, তার সাথে তোমার শরীর কোনটাকে অ্যাকসেপ্ট করছে সেটাও ইম্পর্টেন্ট। তো শরীর এবং মনের মেলবন্ধনটা খুব দরকার। তো যদি দেখা যায় যে যে ব্র্যান্ডের পেশেন্ট চাইছেন সেই ব্র্যান্ডের হেডিংয়ের ওনার জন্য সুটেবল হলো খুব ভালো, যদি না হয় তাহলে সেক্ষেত্রে দেখা পেশেন্ট নিজেই কিন্তু যখন ট্রায়াল প্রসেসে বুঝতে পারবেন যে না আমি তো এক্স হেডিংয়েরটা চাইছিলাম কিন্তু ওয়াই হেডিংয়েরটা আমার জন্য ভালো হচ্ছে, তখন পেশেন্ট নিজেই ওয়াই হেডিংয়ের দিকে যাবে, ঠিক আছে। এবারে কেউ যদি বলে না ওয়াইটা ভালো লাগছে তাও আমি এক্সট্রাই নেবো কেন, অমুক বলেছে তমুক বলেছে, সেটা কিন্তু খুব একটা রেজাল্টেন্ট কিন্তু পেশেন্টের জন্য ভালো হয় না এবং অডিওলজির জন্য তো ভালো হয় না। কেন বাকে বারবার পেশেন্টকে, আমরাও চাই একটা পেশেন্টকে যখন হেডিংয়েড দেওয়া হয়, প্রত্যেকটা অডিওলজিস্ট কী চাই যে একটা হেডিংয়েড যখন পেশেন্টকে আমরা দিলাম পেশেন্ট সেটাকে ভালোভাবে ব্যবহার করুক। সাপোর্টের জন্য তো আমরা আছি, অসুবিধা যাতে পেশেন্টের না হয় সেটা টেক কেয়ার করার দায়িত্ব আমাদের। কিন্তু হেডিংয়েড সিলেকশনটা যদি একবার গন্ডগোল হয়ে যায় সেটা নিয়ে কিন্তু ওই 4 বছর 5 বছর পেশেন্টও ভোগে, যে অডিওলজিস্ট সেও ভুগতে থাকে, ঠিক আছে। অডিওলজিস্টরা সবসময় চেষ্টা করেন যে তাকে যাতে পেশেন্টকে স্যাটিসফাইড করা যায়, সেটা যে কোনো অডিওলজিস্টের ক্ষেত্রে, গোটা দেশের মধ্যেই বলুন গোটা পৃথিবীর অডিওলজিস্টের মধ্যেই বলুন, প্রত্যেকে চায় তার পেশেন্ট যাতে ভালো শুনুন। এবারে পেশেন্টের সাথে সমস্যার সাথে হেডিংয়েডের সাথে যতটা আমরা জিনিসটাকে সিনক্রোনাইজ করতে পারবো, যত ভালোভাবে আমরা ট্রায়ালটা করতে পারবো তত কিন্তু জিনিসটা ভালো হবে। এবং যখন পেশেন্ট একজন হেডিংয়েড নিচ্ছেন সে তো হেডিংয়েডের ব্যাপারে কিছু জানেন না, নতুন যখন নেয় যারা ওল্ড ইউজার তারা কিন্তু তাদের ক্ষেত্রে অসুবিধা হয় না, সে একটা অলরেডি হেডিংয়েড ইউজ করছে, নতুন হেডিংয়েড যখন নিল সে খুব কোঅপারেটিভলি জিনিসটাকে অ্যাকসেপ্ট করে এবং সে নিজেও জানে কীভাবে আমাদের কী চলতে হবে।
কিন্তু প্রবলেম হয় ফার্স্ট ইউজারদের ক্ষেত্রে, যখন প্রথম ইউজার যারা ইউজ করছে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার অডিওলিস্টে যেরকম গাইডেন্স আপনাকে দিচ্ছেন সেটাকে ফলো করার চেষ্টা করুন। যত অডিওলিস্টের কথা আপনি ফলো করবেন তত কিন্তু আপনার জন্য ভালো, ঠিক আছে? কোনো অডিওলিস্টই চাই না যে আপনাকে একটা ভুলভাল হেডিং এড দিয়ে বা ভুলভাল করে দিয়ে আপনাকে কিছু একটা করে হেডিং এড দিয়ে দিলাম, সেটা কিন্তু জেনারেলি অডিওলিস্টরা চায় না, ঠিক আছে? এবারে সেই জিনিসটাকে বুঝতে হবে যে কোন জিনিসটা আপনার জন্য ঠিক হলো, কোন জিনিসটা আপনার জন্য সঠিক হলো, সেটা আপনাকেও বুঝে নিতে হবে, অডিওলিস্টও আপনাকে গাইডেন্স দেবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ট্রায়াল প্রসেসটা যত ভালোভাবে করা যাবে, যত সময় নিয়ে করা যাবে, তত জিনিসটা ভালো। আচ্ছা, ই-কমার্স প্ল্যাটফর্মে আমি দেখেছি অনেকবারই হিয়ারিং এর অ্যাডও দেখা যায় এবং ওখানে অ্যাভেলেবলও আছে, কেনাও যায়। তো এগুলো কি মানে কোনো এটা দেখুন, এটা ব্যক্তি কেনা উচিত না, ঠিক আছে? অ্যাজ এ অডিওলিস্ট আমি কখনোই এরকম একটা ই-কমার্স সাইট থেকে একটা হেডিং কিনে নেওয়ার জন্য রেকমেন্ড করবো না, ঠিক আছে? যেমন ইউএসএতে চলে ওটিসি হেডিং, ওভার দ্য কাউন্টার হেডিং, পেশেন্ট নিজে গিয়ে একটা হেডিং মাইন্ড মডারেট লস, কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পেশেন্টের স্যাটিসফ্যাকশন রেশিও যে খুব ভালো তা নয়। একটা হেডিং এড আপনি অ্যামাজনে দেখলেন যে হ্যাঁ অনেক জিনিসটা সস্তায় পাওয়া যাচ্ছে, কমে পাওয়া যাচ্ছে, কিন্তু সেই হেডিং এটা আদৌ আপনার জন্য সুটেবল কিনা সেটা তো আপনি দেখলেন না, ট্রায়াল করলেন না, বা ট্রায়াল করার পরে হয়তো এক জায়গায় ট্রায়াল করলেন, তারপরে সেটা হয়তো দেখলেন কোথাও পাওয়া যাচ্ছে আপনি নিলেন, কিন্তু সাপোর্ট সার্ভিস, সেটা প্রোগ্রামিং করা, সেটা সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করা, সেটা ব্যবহার করা, এই জন্য অডিওলিস্টের সাহায্য কিন্তু প্রয়োজন। এই জন্য যে কোনো রেপুটেড ক্লিনিক বা অডিওলিস্টের থেকেই কিন্তু আমি পেশেন্টকে রেকমেন্ড করবো যে হেডিং এড নেওয়ার জন্য। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, এই হিয়ারিং এড নেওয়ার ক্ষেত্রে একটি পেশেন্ট কি কি জিনিস তার মাথায় রাখবে এবং কি কি লক্ষ্য রাখতে হবে তাকে? প্রথম মাথায় রাখতে হবে যে যখন হেডিং এডটা সিলেক্ট করছেন তখন তাকে 2-3টে হেডিং এড দিয়ে যে ট্রায়াল প্রসেসটা বললাম সেটা হলো কিনা, 2-3টে ব্র্যান্ড দিয়ে বা 2-3টে ইয়ে দিয়ে হলো কিনা, বা যে অডিওলিস্ট আছে তার অভিজ্ঞতা কতটা, সে আপনাকে রেকমেন্ড করছে না এটা আপনার জন্য ভালো হবে, ট্রায়াল করার পর সে বললো যে না এটা বেটার হবে, তাহলে যদি সেটা তার পদ্ধতিযুক্ত হবে, তবে সবসময় 2-3টে একাধিক মেশিন দিয়ে ট্রায়াল করে দেখে নেওয়াটা বেটার। দ্বিতীয়ত যেটা খেয়াল রাখতে হবে যে ওনার প্রাইস যেটা উনি ভাবছেন, যদি প্রাইস ওভার হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে সেটাকে বাজেটটাকে করা যায়, কারণ ইএমআই পদ্ধতি ইত্যাদি পদ্ধতি এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে মার্কেটে, ইএমআইয়ের মাধ্যমে পেশেন্ট হেডিং এড নিতে পারে, সেরকম কোনো পদ্ধতি যেখান থেকে উনি হেডিং এড নিচ্ছেন সেটা আছে কি না, ঠিক আছে? নেক্সট যেটা খেয়াল রাখতে হবে যে ওয়ারেন্টি পলিসি, ঠিক আছে? ওয়ারেন্টি কত দিনের আছে, ওয়ারেন্টিটাকে এক্সটেন্ড করা যায় কি না, ঠিক আছে? আফটার সেল সার্ভিস কী আছে, যে ওনার হেডিং এডে যদি অসুবিধা হয় কী কী ফেসিলিটি উনি পাবেন, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট করা বা রিপ্রোগ্রামিং করার জন্য কী কী চার্জেস হতে পারে ফিউচারে, কতবার আসতে হতে পারে, কতদিন পর পর অডিওলিস্টের কাছে ভিজিট করা দরকার, হেডিং টেস্টটা কতদিন পর পর করা দরকার ওনার ক্ষেত্রে, এই জিনিসগুলো অবশ্যই অডিওলিস্টের কাছে জেনে নেওয়া দরকার। নেক্সট হচ্ছে যে হেডিং এড যদি ব্যাটারি অপারেটেড হয় কীভাবে হেডিং এড খোলা পড়া কী করে করবেন, ব্যাটারি কী করে পাল্টাবেন, রিচার্জেবল হলে কীভাবে রিচার্জ করবেন। অনেক পেশেন্টকে আমরা রিচার্জেবল হেডিং এর ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে বলে যে পাওয়ার ব্যাংক চার্জার যখন হয় তখন পাওয়ার ব্যাংকটাকে চার্জ করে নিয়ে তারপরে হেডিং এডটাকে তার মধ্যে চার্জ করা উচিত। অনেক পেশেন্ট আমি দেখেছি কী করে যে পাওয়ার ব্যাংকের মধ্যে একসাথে বসে চার্জ করে, তারপরে হেডিং এডের ব্যাটারিগুলো রিচার্জেবল ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেই জিনিসগুলো বুঝে নেওয়া, কীভাবে পরিষ্কার রাখবেন। অনেক সময় দেখা যায় যে কানের ময়লায় ফিল্টারে আরআইসি মেশিন বা সিআইসি মেশিনের ক্ষেত্রে যেগুলো বেশি হয়, ছোটো মেশিনের ক্ষেত্রে, যে কানের ময়লায় মুখটা বন্ধ হয়ে গেছে, পেশেন্ট শুনতে পাচ্ছে, ঠিক আছে? তো কানের ময়লা কী করে পরিষ্কার রাখা যায়, মানে মেশিনের ময়লাতে কানের ময়লা লাগলে সেটাকে কীভাবে পরিষ্কার করবে, কীভাবে ফিল্টার চেঞ্জ করবে, কীভাবে ডোম প্রয়োজন হলে ডোম চেঞ্জ করবে, সেই জিনিসগুলো অবশ্যই বুঝে নেওয়া দরকার একজন অডিওলিস্টের কাছে। কীভাবে ঘুমানোর সময়, স্নান করার সময় অবশ্যই মেশিন খুলে রাখা উচিত, মেশিনটা কতক্ষণ করবে, কোন কোন সিচুয়েশনে গেলে কী কী অসুবিধা হলে সেটাকে কীভাবে ম্যানেজ করবে, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা উচিত। অনেক ধন্যবাদ। হিয়ারিং এডের ট্রায়াল এবং সমস্ত পদ্ধতির ব্যাপারে আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম। এটাও জানতে পারলাম যে হিয়ারিং সমস্যা নিয়ে আসবে তার কী কী নিয়মাবলী মাথায় রাখা উচিত, কী কী পদ্ধতির মধ্যে দিয়ে সে যাবে, সেগুলো সমস্তটাই জানতে পারলাম। আজকের পডকাস্ট এপিসোডে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমাদের ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।